করা একটি প্রতিষ্ঠান যার বয়স প্রায় ৯০ বছর, ৮৩ বছরের মধ্যে মাত্র দুবার মুনাফা অর্জন করতে পেরেছে, কিন্তু গেল ৫ বছর ধরে টানা সরকারকে সর্বোচ্চ রাজস্ব দিয়ে আসছে। এমন একটি প্রতিষ্ঠানকে নিয়েই আজকে আমাদের পর্ব। এই ভূখণ্ড তখন ব্রিটিশদের দখলে। ১৯৩৮ সাল নদিয়া জেলার অন্তর্গত এই দর্শনার মাথাভাঙা নদীর পাড়ে তৈরি করা হয় একটি ভাটিখানা। জন ম্যাক্সওয়েলের হাত দিয়ে ভাটিখানা শুরু, আর রবার্ট রাসেল কেরু প্রতিষ্ঠানটির অংশীদার হিসেবে কাজ শুরু করেন আরও আগেই। তার নাম অনুসারেই পরবর্তীতে ভাটিখানার নাম হয় কেরু অ্যান্ড কোং লিমিটেড। আর এই প্রতিষ্ঠানকে ঘিরে তৈরি করা হয় রেল যোগাযোগ, একটি চিনি কারখানা, একটি ডিস্টিলারি ইউনিট ও একটি ওষুধ কারখানা নিয়ে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। পরে কেরু অ্যান্ড কোং কোম্পানি পাকিস্তান লিমিটেড, স্বাধীন বাংলাদেশে এর নাম হয় কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড। বর্তমানে চিনি, ডিস্টিলারি ওয়াটার, বাণিজ্যিক খামার ও জৈব সার কারখানা আছে এখানে। আর এই সব কিছুর শুরু আখ থেকে। এখানে ক্ষেত থেকে আখ এনে মেশিনটিতে ফেলা হয়, এরপর ছোট ছোট টুকরো করে ক্র্যাশার মেশিনে পাঠানো হয়। সেখানে একদিকে আখ থেকে রস বের করে নেওয়া হয়, আর অন্যদিকে আখের ছোবা আলাদা করে ফেলা হয়। দৈনিক এখানে সর্বোচ্চ ১১৫০ মেট্রিক টন আখ মাড়াই করা হয়, যা চলে বছরে ৩ থেকে ৪ মাস। আখের রস থেকে তৈরি হয় চিনি, ছোবা থেকে তৈরি হয় জৈব সার, আর আখের মোলাসিস থেকে তৈরি হয় অ্যালকোহল। আর এই মোলাসিস সংগ্রহ করে রাখা হয়, কেননা সারা বছর আখ মাড়াই হয় না, তাই অন্যান্য চিনিকল থেকেও মোলাসিস এনে এখানে মজুত করা হয়। আমরা এমন সময় এখানে এসেছি যখন আখ মাড়াইয়ের মৌসুম নয়। এখন মজুত করে রাখা মোলাসিস থেকে তৈরি করা হচ্ছে অ্যালকোহল। মোলাসিস বা আখের রস থেকে যে গাদ তৈরি হয় তা আলাদা করে রাখা হয় এখানে। এরপর সেটিকে ধীরে ধীরে বড়সব পাত্রে আনা হয়, যার সাথে রাসায়নিক দ্রব্য মিশিয়ে ঠান্ডা করা হয় প্রায় ৩০ থেকে ৭২ ঘন্টা। আখের যে মোলাসিসগুলো আছে সেগুলোকে মূলত এখানে নিয়ে আসা হয় এবং এই চেম্বারগুলোতে রাখার পর সেখানে রাসায়নিক দ্রব্য মেশানোর মধ্যে দিয়ে গাজন প্রক্রিয়া অর্থাৎ ফার্মেন্টেশনের জন্য এখানে ৩০ থেকে ৭২ ঘন্টা রাখা হয়। এবং এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া এখানে সম্পূর্ণ হওয়ার পর অন্য চেম্বারে যাবে এবং সেখানে এই যে মোলাসিসগুলো আছে সেগুলোকে আরও পরিষ্কার করা হবে। গাজন প্রক্রিয়া শেষ হবার পর এটিকে আরেকটি পাত্রে নেওয়া হয়, যেখানে নির্দিষ্ট তাপমাত্রার মাধ্যমে যে জলীয় বাষ্প তৈরি হয় সেটি মূলত এভাবে সংগ্রহ করা হয়। আর এখন আপনারা যা দেখছেন সেটি মূলত স্প্রিং। এটি চলে যায় আরেকটি চেম্বারে, তবে তা যাবার আগে এর মান পর্যবেক্ষণ করা হয় ২৪ ঘন্টায়। মানে যে অ্যালকোহলটা উৎপাদন হচ্ছে সেটা আমরা এখানে ওয়াশ গ্লাস টাইপের, আমরা এখানে দেখি যে অ্যালকোহলের মাত্রা ঠিক আছে কিনা বা অন্য কোনো ইম্পিউরিটি আসতেছে কিনা সেটা দেখার জন্য এটা ওয়াশ গ্লাস টাইপের। এটা দেখার পরে এখান থেকে আমরা এটাকে আমাদের পাশে স্পিড গোডাউন আছে, সেই গোডাউনে এটা পাঠাই দিই। এরপরে আসলে কি করে? এরপরে এখান থেকে আমাদের এটাকে আমরা বলি স্পিড মানে অ্যালকোহল রিসিভার। এই রিসিভার থেকে আমরা নার্কোটিক্স এবং আমরা যৌথভাবে এখান থেকে পার ডে উৎপাদন সম্পূর্ণরূপে মেপে এবং কোয়ালিটি দেখে সেলসের গোডাউনে পাঠাই। এই স্পিরিট থেকে ৪ ধরনের দ্রব্য তৈরি করা হয়। কান্ট্রি স্পিড, যেটা হলো চা শ্রমিক বা উপজাতিদের জন্য, সেটাকে দিয়ে আমরা কান্ট্রি লিকার তৈরি করি। আর রেকটিফাইড স্পিড, যেটা বিভিন্ন ল্যাবরেটরির লাগে, হোমিও গ্রেডের লাগে, আর ওইটা দিয়ে আমরা ফরেন লিকারের 5টা ব্র্যান্ড তৈরি করি। পাশাপাশি আমরা এক্সট্রা নিউট্রাল অ্যালকোহল তৈরি করি, এটা দিয়ে ফরেন লিকারের একটা ব্র্যান্ড গোল্ড এবং জিন তৈরি করি। আর আমরা ইনপিওর স্পিড তৈরি করি, যেটাতে পরবর্তীতে পিরিডিন এবং কুসোসিন মিক্সার করে ডিনেসার স্পিড তৈরি করি, যেটা কাঠ বার্নিশের কাজে ব্যবহার হয়। আর অন্য প্রোডাক্ট আমাদের আছে, যেরকম অ্যাবসোলিউট অ্যালকোহল, যেটা চাহিদার ভিত্তিতে করা হয়, সোপ স্পিড আছে, তারপরে আপনার ইন্ডাস্ট্রিয়াল মেথিলেটেড স্পিড আছে, এগুলো চাহিদার পরিপ্রেক্ষিতে করা হয়।
এই প্রক্রিয়া একসময় হাতে করা হতো, তবে সময়ের সাথে পরিবর্তন এসেছে, যুক্ত হয়েছে স্বয়ংক্রিয় প্রযুক্তি। আমরা এতক্ষণ দেখছিলাম কিভাবে মোলাসিস ফার্মেন্টেশনের মাধ্যমে সেখান থেকে স্পিরিট তৈরি করা হচ্ছে, এবং এখন আমরা দেখব সেখান থেকে কিভাবে নানা পদের অ্যালকোহল বোতলজাত করা হয়, এবং সেটি স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে। তবে তার আগে ছোট্ট একটি বিরতি। একসময় মূলত হাতে এই বোতলগুলোতে মদ ভরা হতো, কিন্তু এই স্বয়ংক্রিয় মেশিন আসবার পর এর সক্ষমতা যেমন বেড়েছে, তেমনি এর উৎপাদনও বেড়েছে। মূলত প্রতি ঘন্টায় এখানে সর্বোচ্চ ৩৬০০ বোতল, অর্থাৎ ৩৬০০ লিটার মদ বোতলজাত করা সম্ভব। এই প্রক্রিয়া শুরু হয় পরিষ্কার প্রতিটি বোতল কনভেয়ার বেল্টে রাখার মধ্যে দিয়ে, যেখানে স্বয়ংক্রিয়ভাবে বোতলগুলোকে দ্বিতীয়বারের মতো পরিষ্কার করা হয়, আর তারপরেই বোতলগুলোতে পানীয় ভরা শুরু হয়। আর এই প্রক্রিয়া এত দ্রুত হয় যে খালি চোখে খুব একটা বোঝা যায় না, তাই একটু স্লো মোশনে দেখলে ভালো বোঝা যায়। পানীয় ভর্তি বোতলগুলো ধীরে ধীরে সারিবদ্ধভাবে সামনের দিকে এগুতে থাকে, যেখানে পরিয়ে দেয়া হয় ক্যাপ। প্রতিটি ক্যাপ এয়ারটাইট আছে কিনা তাও পরীক্ষা করা হয়। এরপর বোতলগুলো যাত্রা শুরু করে মোড়ক লাগানোর যন্ত্রের দিকে, যে পথে কিছু পরপর ঝাঁকি দেওয়া হয় যেন বোতলের গায়ে লেগে থাকা পানীয়টুকু ঝরে যায়। মোড়ক লাগানোর পর হাতে হাতে বোতলগুলোকে বক্সে ভরা হয়। প্রতিটি কেসে ৭৫০ মিলিলিটারের ১২টি বোতল, ৪৬৫ মিলিলিটারের ২৪টি বোতল এবং ১৮০ মিলিলিটারের ৪৮টি বোতল থাকে। কিন্তু আজ ৪৬৫ ml এর বোতল প্রস্তুত করা হচ্ছে। আগে এই পুরো কাজ হাতে করা হতো, কয়েকজন মানুষ পাইপ দিয়ে বোতলগুলো ভরাতো, যাতে সময় যেমন বেশি লাগতো তেমনি পানীয়র মান খারাপ হবার শঙ্কাও থাকতো। কিন্তু ২০২৪ সালের ডিসেম্বরে এই মেশিন যুক্ত হবার পর কাজের গতি বেড়েছে কয়েক গুণ। এখন যে ৮ রকমের হার্ড ড্রিঙ্কস তৈরি করা হচ্ছে তার মধ্যে আছে ইয়েলো লেভেল মল্টেড হুইস্কি ও ইম্পেরিয়াল হুইস্কি, ওল্ড রাম ও রোজা রাম, ফাইন ব্র্যান্ডি ও চেরি ব্র্যান্ডি, গোল্ড রিবন জিন, জারিনা ভদকা, অরেঞ্জ কুরাসাও, বাংলা মদ বা কান্ট্রি লিকার। প্রতিটি ধাপ পেরিয়ে এবার বোতলগুলো বক্সে তোলার জন্য প্রস্তুত, আর এই কাজ করেন কয়েকজন অভিজ্ঞ কর্মী। মাত্র ২৫ থেকে ৩০ সেকেন্ডের মধ্যে এক একটি বক্স পূর্ণ হয় এখানে। এরপর বক্সগুলো প্রথম গোডাউনে রাখা হয়, সেখান থেকে তা অন্য গোডাউনে স্থানান্তর করা হয়, আর সেখান থেকে দেশের ১৩টি ওয়্যারহাউস ও ৩টি বিক্রয় কেন্দ্রে বিক্রির জন্য পাঠানো হয়। এই গল্পের এখানেই শেষ নয়, নতুন পণ্যও যুক্ত হতে যাচ্ছে তালিকায়। তা জানতে আর একটু অপেক্ষা করতে হবে। আমরা দেখছিলাম কেরু অ্যান্ড কোম্পানি তাদের অ্যালকোহল তৈরি কিভাবে করছে সেই প্রক্রিয়া। এই প্রক্রিয়ার বিস্তারিত আপনাদের জানাতে চাই কিভাবে এটি একটি সম্ভাবনাময় পণ্য হিসেবে সামনে এসেছে। দেশের বাজারে গেল কয়েক বছর ধরেই কেরুর হার্ড ড্রিঙ্কসের চাহিদা বেড়েছে। বিদেশি অ্যালকোহল আমদানি কমে যাওয়া এর একটি কারণ হতে পারে। এতে লাভ হয়েছে সরকারের, কেননা গেল কয়েক বছর ধরেই শুধু অ্যালকোহল বিক্রি করে প্রতিষ্ঠানটি লাভের মুখ দেখেছে।
24-25 অর্থ বছরে কেরু পানীয় বিক্রি করে 129,44,74,000 টাকা লাভ করেছে। 2023-24 অর্থ বছরে যা ছিল 85 কোটি টাকা, 2022-23 অর্থ বছরে 80 কোটি টাকা, 2021-22 অর্থ বছরে ছিল 67 কোটি 82 লাখ টাকা, 2020-21 অর্থ বছরে 29 কোটি 18 লাখ টাকা আর 2019-20 অর্থ বছরে 13 কোটি 82 লাখ টাকা। বর্তমানে প্রতিষ্ঠানটি 8 রকমের হার্ড ড্রিঙ্কস তৈরি করে। নতুন করে পরিকল্পনা আছে বিয়ার তৈরির, যা এই প্রতিষ্ঠানের জন্য আরও একটি মাইল ফলক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মুসলিম এমন অনেক দেশ আছে যারা অ্যালকোহল রপ্তানি করেই প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছে। বাংলাদেশেরও সেই সম্ভাবনা আছে। এর মূল উপাদান আখের নতুন জাত ফলানোর প্রক্রিয়াও হাতে নেওয়া হচ্ছে, যেন এর রস ও ফসলের সময় বৃদ্ধি করা যায়। চিনির উৎপাদন বাড়ানোর জন্য যন্ত্রাংশও আধুনিক করার পরিকল্পনা রয়েছে। প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা হয় ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসানের সাথে। জানান, দেশের বাজারের পাশাপাশি বিদেশে রপ্তানি করা যায় কিনা তা নিয়েও ভাবা হচ্ছে। এই প্রতিষ্ঠানে আমরা চিনি, ভিনেগার, জৈব সার, ডিস্টিলারি পণ্য, স্পিরিট এবং অন্যান্য পণ্য উৎপাদন করে থাকি। আমি যখন এখানে আসি তখন আপনার ডিস্টিলারি এবং কেরুর যে অবস্থা ছিল সেখান থেকে আমরা এখন প্রফিটটা অনেকটা বাড়াইতে সক্ষম হয়েছি। জৈব সারের বিক্রি ছিল, সেখান থেকে এখন প্রায় 1,500 টন বেশি বিক্রি হচ্ছে জৈব সার। আমাদের ডিস্টিলারির যে প্রোডাক্টটা বিক্রি হতো ফরেন লিকার এবং ডিস্টিলারির আমাদের কান্ট্রি লিকার, এগুলো আমাদের বিক্রি বেশ বেড়ে গেছে এবং এতে বাংলাদেশ সরকারের রাজস্বও বৃদ্ধি পেয়েছে এবং আমাদের কোম্পানিরও প্রফিট বৃদ্ধি পেয়েছে। ফরেন লিকারে এই যে আমাদের লিকারটা সেটা রপ্তানি করার ব্যাপারে ওনারা উদ্যোগ গ্রহণ করতেছেন এবং চিন্তাভাবনাও করতেছেন বাইরের বাজারটা ধরতে পারবে কিনা, এবং বাইরের বাজার তো নিতে পারলে আমাদের ফরেন রিমিটেন্স আমরা পাবো। এবং এর জন্য তারা মানে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা যারা আছেন তারা মানে বেশ সচ্চরা, মানে ওটা কি বলে আপনার বেশ আগ্রহ দেখাচ্ছেন ইনশাআল্লাহ। এছাড়াও বোতল ও মোড়কে পরিবর্তন আনা হচ্ছে। মদের উপর ভ্যাট ও নতুন শুল্ক আরোপের সিদ্ধান্তে দাম কিছুটা বাড়লেও সামগ্রিক চাহিদার এর নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা কম। কেরু অ্যান্ড কোংয়ের এই বোতলগুলো বিক্রির মাধ্যমে শুধু দেশীয় মুদ্রা অর্জন হচ্ছে এবং তাতেই মূলত এই কোম্পানিটি সরকারের অন্যান্য যেসব চিনি কল রয়েছে তার মধ্যে প্রথম লাভজনক প্রতিষ্ঠান হিসেবে দাঁড়িয়েছে। তবে এই পণ্যটি যদি বিদেশে রপ্তানি করা যেত সেই ক্ষেত্রে হয়তো বৈদেশিক মুদ্রাও অর্জন করা সম্ভব হতো।